গুড মর্নিং ক্লাস। গুড মর্নিং ম্যাম। বসো। তোমাদের সবার সাথে তো আমার আগের দিনই আলাপ হয়ে গেছে, হেড স্যার আলাপ করিয়ে দিয়েছিলেন। আজ তোমাদের সাথে আমার প্রথম দিন ক্লাস। আজ আমি তোমাদের পড়াবো, কিন্তু শুধু যে পড়াবো তা কিন্তু নয়, তার সাথে আমি তোমাদের সাথে গল্পও করব। আগে গল্প করব ম্যাম? গল্প করবে আগে? আচ্ছা ঠিক আছে, বলো কি নিয়ে গল্প করতে চাও, বলো। জায়গায় বসো বসো। ম্যাম আপনি একটা নাচ দেখান না ম্যাম। ক্লাসরুমটা তো আর নাচ দেখানো জায়গা নয়। যখন স্কুলে কোনো প্রোগ্রাম হবে নিশ্চয়ই তোমাদের নাচ দেখাবো। আর শুধু নাচ দেখাবো কেন, তোমাদের নাচও শেখাবো। ম্যাম আমি একটু নাচ শিখতে চাই। নাচ শিখতে চাইলে নাচ শিখবে। নাচ একটা শিল্প, অসুবিধার কি আছে? সবাই যদি গান শিখতে পারে নাচও শিখতে পারে। থ্যাংক ইউ ম্যাম। হাসার কি হলো এতে? একটা মেয়ে যখন নাচ শিখতে চায় কই তখন তো তোমরা এটা নিয়ে হাসাহাসি করো না। তাহলে একটা ছেলে যখন নাচ শিখতে চাইছে সেখানে হাসার কি হলো? আচ্ছা আজ আমরা রবি ঠাকুর নিয়ে পড়াশোনা করব। তোমাদের সিলেবাসেও আছে রবি ঠাকুরের জীবন স্মৃতি। কিন্তু জীবন স্মৃতিতে যাওয়ার আগে আমি তোমাদের থেকে জানতে চাই যে তোমরা রবি ঠাকুর সম্পর্কে ঠিক কি জানো, কতটা জানো? রবি ঠাকুর সম্বন্ধে তোমাদের ঠিক কি আইডিয়া? উনি খুব ভালো গান গাইতে পারতেন। উনি খুব ভালো রান্নাও করতে পারতেন। আমাকে বুলি করার জন্য এগুলো তোমরা বলছো তো? আমাকে বুলি করে কোনো লাভ নেই। হ্যাঁ রবি ঠাকুর এগুলো পারতেন, তার সাথে আরো অনেক কিছুই পারতেন। বিশ্বজোড়া ওনার যে নাম, উনি যে বিখ্যাত, ঠিক কি কারণে সেগুলো যদি বলতে পারতে তাহলে আমি খুশি হতাম। কেন বিখ্যাত ম্যাম? কারণ মনে হয় উনি ভালো পড়াতে পারতেন না, আপনার মতো। বসো। দেখো আমাকে বোর করে কোনো লাভ নেই। তোমাদেরকে তো পড়াশোনাটা করতে হবে, না হলে তোমরা পিছিয়ে পড়বে। রবি ঠাকুর একজন বিশ্ববিখ্যাত কবি ছিলেন, বিশ্ববরেণ্য। উনি চিন্তাবিদ, উনি প্রাবন্ধিক, এছাড়াও উনি উপন্যাস লিখতেন, উনি গল্পকার। উনি জীবনে যা যা গান লিখেছেন সেটা কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে নিয়ে লেখা। এছাড়া উনি একজন ভালো পেইন্টার। তাই রবি ঠাকুরের সম্পর্কে যদি আমরা কিছু লিখি তাহলে কি দিয়ে শুরু করব বলো তো? সবার আগে যেটা আমরা লিখবো সেটা হলো গান। গান, কবিতা, এছাড়াও তোমরা যে যা পেয়েছো শান্তি? তুমি শান্তি হয়েছে তোমার? আমার ছেলেটাকে জেলে পাঠালে, শান্তি হলো তো? আমরা না হয় না খেতে পেয়ে মরবো, তুমি কি করবে? কি খাবে তুমি এবার? হ্যাঁ আমারটা আমি ব্যবস্থা করে নেবো, তোমার ভাবতে হবে না। ও বাবা, তুমি নিজেরটা নিজে ব্যবস্থা করে নেবে? এত স্বার্থপর জানতাম না তো। আর আমার বাচ্চাটার কি হবে? স্কুলে টুলে কোথাও ভর্তি হবে না তাই তো? তোমার চোখের সামনে না খেতে পেয়ে মরবে, এটাই তো চেয়েছিলে তুমি, তাই না? আন্টি ভালো আন্টি। এই খবরদার আমি বলে দিচ্ছি, সারাক্ষণ ভালো আন্টি করাটা একদম বন্ধ কর। 100 বার বলবো ভালো আন্টি আমায় গল্প শোনায়, বিস্কুট দেয়। তুমি কি করো? তুমি তো ঝগড়াই করো। শোন, একদম বাজে কথা না, একদম না, একদম না। আমার সামনে বাচ্চার গায়ে হাত দেবে না। বলছো কোন মুখে কথাটা? বাচ্চাটার না খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করেছো, তারপরে বলছো ওকে মারবে না, ওর সামনেই বলছো। কি চাইছো তুমি? আমার বাচ্চাটা আমার থেকে দূরে সরে যাক? আমার কোনো প্রয়োজন নেই গো। যাকে কোনো কালে ঈশ্বর সন্তান দেননি সে বঞ্চিতই।
আমার কোনো প্রয়োজন নেই। তোমার বাচ্চা তোমারই থাকবে, তোমার বাচ্চা তোমাকেই মা বলে ডাকবে। কিন্তু আমার সামনে যদি কোনো বাচ্চার গায়ে হাত তোলা হয় আমি প্রতিবাদ করবই। ও বাবা, বাচ্চার গায়ে হাত দিলে প্রতিবাদ তুমি করবেই, আর বাচ্চাটা যে না খেতে পেয়ে মরবে সে ব্যাপারে তোমার কোনো ভূমিকা নেই? তোমার ছেলে যে আমাকে রাস্তায় দাঁড় করিয়ে দিল সে ব্যাপারে তোমার কোনো বক্তব্য নেই? ও আচ্ছা, আমাকে যখন তখন ঘর থেকে বার করে দেওয়া যায়, রাস্তায় দাঁড় করিয়ে দেওয়াই যায় না, কোনো ব্যাপার না। ও ভালো আন্টি, বাবা আসবে না? পুলিশ বাবাকে ধরে নিয়ে গেল কেন? বাবা কি কোনো দুষ্টু করেছে? বাবা যদি না আসে আমরা কি খাবো? আমি তো খিদে সহ্য করতে পারি না, আমার তো এখনই খিদে লাগছে। তোমার খাবার ব্যবস্থা তো তোমার ভালো আন্টি বন্ধ করেছে। সারাক্ষণ তো ভালো আন্টি করে ডাকছো, এবার দেখো তোমার ভালো আন্টি তোমাকে কতটা ভালোবাসে। তোমার যাতে খাবার না জোটে তার ব্যবস্থাই তো উনি করেছেন। তোমার বাবাকে তো পুলিশে ধরিয়ে দিয়েছে সেই জন্য। ভালো আন্টির নামে তুমি সারাক্ষণ নিন্দে করো কেন গো? ভালো আন্টি ভালো না, ভালো আন্টি ভালো না। ভালো আন্টি, আমার একটু বিস্কুট খেতে দেবে? হ্যাঁ বাবা, দেখ। কেন বলতে এলেন মা? এতদিন তো জানতাম আপনার বড় বৌমা আপনি বলতে অজ্ঞান। আপনার ছেলের কাছে তো তাই শুনে এসেছি, আপনাদের নাকি সম্পর্ক খুব ভালো। তা এতদিনের সম্পর্ক আপনাদের, আমরা না হয় নতুন এসেছি। কি করছে ও? ও তো খুব ভালো করেই জানে আপনার ছেলে রোজগার করে না আনলে আপনারও খাবার জুটবে না। নিজের স্বার্থের জন্য তো করছে এগুলো সব। তোমার মেয়েকে বলো না মা, তোমার মেয়ের কাছে সাহায্য চাও না। সবটা জানলে সে নিশ্চয়ই সাহায্য করবে। সব থেকে বড় কথা, তোমার ছেলে তো আর ভিখিরি নয়, তার তো ব্যাংক অ্যাকাউন্টে কিছু হলেও টাকা জমা রয়েছে। আমার অবশ্য অ্যাকাউন্ট সম্পর্কে আর কোনো ধারণা নেই খুব একটা, কারণ এখন তো অ্যাকাউন্টের সব কিছুর মালিকিনি। তো তোমার নতুন বৌমাকে বলো, ওই অ্যাকাউন্ট থেকে খানিক খানিক টাকা তুলে দেবে তোমার সংসার খরচায়, যেটা কাজে লাগবে। তবে কি এইটুকু যেটুকু বুদ্ধি আছে বা যেটুকু ধারণা আছে তাতে বলতে পারি একেবারে যে কোনো টাকা পয়সা তোমার ছেলের অ্যাকাউন্টে নেই তা কিন্তু নয়। এত বড় ক্ষতিটা তুমি কেন করলে বৌমা? তুমি বুঝতে পারছো না চাকরিটা চলে যাবে? তুমি কি আশা করছো মা, যে আমার জীবনে এত বড় একটা ক্ষতি করে দিল, তার উল্টে কোনো ক্ষতি না করে আমি তার গলায় মালা দেব? তুমি এটা আশা করেছিলে? আমি তো চাই তোমার ছেলে উচিত শাস্তি পাক, ওর বিরাট বড় শাস্তি হোক। আমি চাই যাতে ভবিষ্যতে এরকম একটা জঘন্যতম কাজ করার আগে ও দুবার ভাবে, আর কোনোদিন যেন এই পথেও পাটা না বাড়ায়। আমি তো ডেফিনেটলি চাই। আর তোমার এই নতুন বৌমা, সে ভাবছে এরমই বোধহয় চলবে, কিন্তু একবারও মনে হচ্ছে না ওর যে ওর জীবনেও এরকম একটা দিন আসতে পারে যেদিন ওকে বাদ দিয়ে আবার যাকে দেখবো না হয় সেদিন। কত বড় বড় কথা, ধৈর্য সহ্য, অনেক কথাই তো শুনলাম। আসলে যার জীবনে হয় না মা, সে বুঝতে পারে। আমার জীবনে হয়েছে, আমি এই ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছি, তো আমি বুঝতে পারছি এটা কতটা কঠিন। খবরদার বলে দিচ্ছি, একদম আমার মেয়েকে বিস্কুট দেবে না। তোমার সাথে আমি কোনো কথা বলিনি, তোমাকে বিস্কুটটা দিইওনি, দিয়েছি বাচ্চাটাকে। মেয়েটা আমার, তোমার নয়। হ্যাঁ ঠিকই, সে তো ঠিকই। যেটা তোমার সেটাও তোমার, যেটা আমার সেটাও তোমার। তোমার মেয়ে তোমার, আমার স্বামী তোমার। বাহ, খুব সুন্দর ব্যাপার তো। এই কদিনের মধ্যে কি সুন্দর সবাইকে আপন করে নিতে পারো তুমি, না? এই এক কথা বারবার 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 বলবে না তুমি। তোমরা যেটা আমার সাথে করছো বা করলে, এটা কিন্তু চাইলে আমি হেড স্যারকে কমপ্লেন করতে পারি। হেড স্যারকে কমপ্লেন করলে তোমাদের শাস্তি হবে, এটা তোমরাও জানো আমিও জানি। হেড স্যার এসে জিজ্ঞেস করবেন যে এই কাজটা কে করেছে, কিন্তু তখন তোমরা কি করবে? তোমরা কেউ নিজেদের নাম বলবে না, এর নামে দোষ দেবে, ও তার নামে দোষ দেবে। কিন্তু এখানে অনেকেই আছে যারা কিন্তু এই দুষ্টুমিটা আমার সাথে করতে চায়নি, যারা মন দিয়ে ক্লাসটা করতে চেয়েছে, আমাকে অসম্মান করতে চায়নি। কিন্তু তোমাদের কয়েকজনের কারণে তারাও কিন্তু সাফারার হবে। যারা কিছু করেনি তারাও কিন্তু বাকিদের জন্য শাস্তি পাবে। আমি কিন্তু তোমাদের সাথে এখানে যুদ্ধ করতে আসিনি, তাই তোমরা যদি ভেবে থাকো যে তোমরা আমাকে চাকরি থেকে সরাতে পারবে, সেটা কিন্তু পারবে না। আমাকে চাকরি থেকে সরানোর কিন্তু তোমাদের কাছে কোনো উপায় নেই। তোমরা আমার কাছে ক্লাস নাই করতে পারো, আমার কথা তোমরা নাই শুনতে পারো,
কিন্তু তার ফলে কি হবে বলো তো? এক্সামের সময় তোমরা কিছু লিখতে পারবে না, ভালো ফলও পাবে না। তারপর যেটা হবে সেটা হলো তোমাদের গার্জেন কল করা হবে। হ্যাঁ, এটা হয়তো প্রমাণ হবে যে আমি একজন বাজে টিচার, তোমাদের ভালো করে ক্লাস করাতে পারিনি, তোমাদের ভালো করে পড়াতে পারিনি, সেই কারণে তোমরা ফেল করেছো। কিন্তু বিশ্বাস করো, এতে আমার কিছু হবে না। যারা বাজে ছেলে মেয়ে যারা ফেল করবে তারা কিন্তু স্কুল থেকে টিসি পেয়ে যাবে, ওপর ক্লাসে উঠতে পারবে না। তাই এবার তোমরাই ডিসাইড করো তোমরা কি করবে, মানে কোনটা তোমাদের কাছে বেটার। ম্যাম, খুব খিদে পেয়েছে ম্যাম। এটা তোমাদের প্রথম ক্লাস, প্রথম ক্লাসেই তোমার খিদে পেয়ে গেছে। বাড়ি থেকে নিশ্চয়ই খাওয়া দাওয়া করে এসেছো, তারপরেও ফার্স্ট ক্লাসে খিদে পেয়েছে, এটা কিন্তু খুবই দুঃখের, খুবই লজ্জার। অন্যান্য দিন অন্যান্য ক্লাসে নিশ্চয়ই তোমরা এটা করো না। যদি খিদে পেয়েও যায়, বাই চান্স ধরো খিদে পেয়ে গেল, কিন্তু তাও তোমরা চুপ করে ক্লাসটা করে নাও। আসলে আমি নতুন বলে, আমার কাছে পড়তে চাও না বলে তোমরা এইভাবে টাইম বাই করছো, সময় নষ্ট করছো। বসো। তোমরা আমার কাছে পড়তে নাই পারো, সেই কথাটা না তোমরা বরং হেড স্যারকে গিয়ে বলো যে আমরা এই ম্যাডামের কাছে পড়তে চাইছি না। কিন্তু তোমরা একবারও এই কথাটা বলতে পারবে না যে ম্যাডাম তোমাদের ভালো করে পড়াতে পারেনি। কি করে বলবে বলো? তোমরা তো আমাকে তোমাদের পড়ানোর সুযোগই দাওনি। এবার তোমরা ডিসাইড করো, তোমাদের সিদ্ধান্ত, তোমরা কি করবে সেই বুঝে আমিও আমার সিদ্ধান্ত নেব। ম্যাম, সিদ্ধান্ত মানে কি? আচ্ছা, তোমার লাইফে নিশ্চয়ই কোনো গোল আছে, মানে বড় হয়ে তুমি নিশ্চয়ই কিছু করতে চাও। তুমিও নিশ্চয়ই বড় হয়ে চাকরি করবে, কিংবা এই আমার মতো স্কুল টিচার হবে। তখন যদি তোমার স্টুডেন্টরা তোমাকে এইভাবে বুলি করে কিংবা ইনসাল্ট করে, অপ্রস্তুত করে, তোমার ঠিক কেমন লাগবে? মানেটা জানি না, তাই জিজ্ঞেস করলাম ম্যাম। তাহলে আজ বরঞ্চ আমি চলেই যাই। এখানে যা যা হচ্ছে আমি ভেবেছিলাম হেড স্যারকে বলবো না। আসলে এটা তো আমার জন্য খুব লজ্জার যে আমি গোটা ক্লাসকে কন্ট্রোল করতে পারিনি, আর এই বিষয়ে আমি হেড স্যারকে নালিশ করছি। নালিশ আমি করব না, কিন্তু আমি হেড স্যারের সাথে কথা বলবো। আমি বলবো যে তোমরা আমাকে টিচার হিসেবে অ্যাকসেপ্ট করতে পারছো না। আর দেখো, এতে তো তোমাদের সময় নষ্ট হচ্ছে, পড়াশোনাও করা হচ্ছে না, আর পড়াশোনা করার যে মোটিভেশনটা থাকে সেটাও নষ্ট হচ্ছে, সেটা তো ঠিক না। তাই আমি হেড স্যারকে বলবো যাতে আমাকে অন্য ক্লাস দেওয়া হয়। আর তোমরা যেসব স্যার ম্যামকে পছন্দ করো, যাদের কাছে পড়তে অভ্যস্ত, তাদের কাছে না হয় পড়ো। ঠিক আছে তো? এবার নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। আপনি আমাদের কেস খাওয়াবেন নাকি ম্যাম? টিচারের সাথে কথা বলার সময় কিংবা গুরুজনদের সাথে কথা বলার সময় আমরা কিছু শব্দচয়ন পাল্টে ফেলি। কেস খাওয়াবেন কথাটা বোধহয় টিচারকে বলা ঠিক না। আশা করি তোমরা এটা জানো, আমি বলেই কথাটা বললে। ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করে নিলাম। আর সত্যি কথা বলতে কি, আমি তো তোমাদের টিচার হয়ে উঠতে পারিনি, কারণ তোমরা কেউ আমার কাছে ক্লাসই করোনি। তবে এই ক্লাসটার কথা আমার মনে থাকবে। এটা আমার প্রথম ক্লাস, আর এটা সত্যি আমার কাছে লজ্জার যে আমি টেকনিকটা জানি না তোমাদের কিভাবে কন্ট্রোল করতে হয়। সেই কারণেই তোমরা আজ আমাকে এতটা ইনসাল্ট করার সুযোগ পেলে। ম্যাম, সরি ম্যাম, কিন্তু আমি এই টিমের মধ্যে ছিলাম না। আপনার হয়তো মনে হতে পারে আমরা পুরো ক্লাস মিলে আপনাকে ইনসাল্ট করেছি, কিন্তু না ম্যাম, আমি সত্যিই আপনার কাছে পড়তে চাই। ম্যাম, আমিও কিন্তু আপনার কাছে পড়তে চাই। দেখো, তোমরা দুজন আমার কাছে পড়তে চাইছো, কিন্তু বাকি ক্লাস তারা তো কেউ পড়তে চাইছে না, তারা তো ডিস্টার্ব করবে। যাই হোক, আমি বরঞ্চ হেড স্যারের সাথে একটু আলোচনা করি। বসো। ম্যাম, আজকে প্রথম দিন, তাই আমরা পড়তে চাইছিলাম না, পরের দিন থেকে পড়বো। প্রথম দিনটা তো আগের দিনই হয়ে গেছে। সেদিন তো হেডও ছিল। হেডু? বারবার এক কথা বলে কি লাভ বলো তো বৌমা? আমার ছেলে তোমার সঙ্গে থাকতে চায়নি তাই থাকেনি, ওর সাথে থাকতে চেয়েছে তাই থাকছে, ব্যাস। হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো।
ওর সাথে থাকতে চেয়েছে, থাকছে, থাকতে দিয়েছি তো, কিছু বলিনি তো। এটা একই বাড়িতে রয়েছি, চোখের সামনেই রয়েছে। কিন্তু আমারও তো নিজের একটা অধিকার আছে, সেই অধিকারটা তো আমাকেও বুঝে নিতে হবে। তার জন্য স্বাভাবিকভাবেই আমাকে আইনের সাহায্য নিতে হবে, কারণ এইভাবে দুজন স্ত্রীকে নিয়ে বৈধভাবে একই বাড়িতে তো থাকা যায় না, এটা তো বেআইনি। আর যার পাশে কেউ নেই তার পাশে আইন আছে। সব দেশেরই আইন শৃঙ্খলা বলে একটা বস্তু থাকে, সেই আইন অনুযায়ী তোমার ছেলেকে ওরা ধরে নিয়ে গেছে। আর এই যে তোমরা দিনের পর দিন আমার সাথে এত খারাপ ব্যবহার করে চলেছো, আমাকে এত অপমান করে চলেছো, আমি যদি মনে করি এটার জন্যও কিন্তু পুলিশের দ্বারস্থ হতে পারি। মা মা প্লিজ ওকে কিছু বলবেন না, ওকে বুঝিয়ে কোনো লাভ নেই। বাহ, এই তো এই কদিনে তুমি আমাকে বেশ চিনে গেছো তো। আমার শাশুড়ি মা এতগুলো বছরও আমাকে চিনতে পারলো না জানো, কিন্তু তুমি এই কটা দিনের মধ্যে কি সুন্দর চিনে গেছো। তোমার এলেম আছে বলতে হবে। আছে, এলেম আছে তো। তুমি কি করেছো? ধরে রাখতে পেরেছো নিজের বরকে? আমি তো যাইনি তোমার বরের কাছে, তোমার বর এসেছিল আমার কাছে। আমার কাছে তোমার বর এসেছিল, তাই আমি এ বাড়িতে এসেছি। এখন যদি উল্টে আমি তোমাকে বলি তোমার মধ্যে কোনো আকর্ষণ নেই, তাই তোমার বর এসেছিল। না, নেই তো, নেই। তোমার আছে তো, তোমার মধ্যে খুব আকর্ষণ আছে। ধরে রাখতে পারবে তো সারা জীবন তোমার বরকে? আজকের দিনটা ধরে রাখতে পারবে তো সারা জীবন? দেখো, পরে আবার আমার কাছে এসে হাতে পায়ে পড়ে কাঁদতে না হয় যে আমার বর আবার অন্য ফুলে মধু খেতে গেছে আমাকে ফেলে রেখে। বৌমা, তোমার কাছে আমি একটা অনুরোধ নিয়ে এসেছিলাম। এইবার আসল কথা বলো। আমি তো একজন মা, আমি চাই না আমার ছেলেটা জেলে পচে মরুক, তাই তোমার কাছে আমি হাত জোর করে ভিক্ষে চাইছি। আমার ছেলেটাকে তুমি ফিরিয়ে দাও বৌমা। ম্যাম, হেড স্যারকে আমরা হেডু বলেই ডাকি। বাড়িতে বাবা মা আছে? কেন ম্যাম? বাড়িতে বাবাকে কি বলে ডাকো কিংবা মাকে? নিশ্চয়ই তাদের এরকম কোনো নাম দাওনি যেটা পাবলিকলি ডাকতে তোমাদের অসুবিধা হবে। কারণ আমরা না বাবা মার ব্যাপারে খুব সেনসিটিভ। স্কুলের ব্যাপারেও সেনসিটিভ হওয়াটা খুব দরকার, খুব প্রয়োজন। জীবনে যেখানেই যাও না কেন, যতই নাম হয়ে যাক, যেখানে ইচ্ছা প্রতিষ্ঠিত হও, কিন্তু সবাই কিন্তু স্কুলের নাম জানতে চাইবে। আর যদি তোমাদের ব্যবহার এরকম হয়, তখন সবাই বলবে যে কোন স্কুল থেকে পড়াশোনা শিখেছো, যে কোনো এটিকেটসই জানো না, কোনো কিছুই জানো না। আমাকে অপমান করছো, ইনসাল্ট করছো, ঠিক আছে, ইটস ওকে, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। কিন্তু স্কুলকে কখনো ইনসাল্ট করো না। স্কুলটা তোমাদের অহংকারের জায়গা, এই কথাটা মনে রেখো। বসো। সরি ম্যাম, সরি ম্যাম। সরি ম্যাম। আজ তাহলে কি পড়াশোনা হবে? ম্যাম আপনি একটা গান করুন না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের গান শোনাবো, কিন্তু আমার সাথে সাথে তোমাদেরও গান গাইতে হবে। এই গানটাকে জীবনে ব্রত বানিয়ে নিও, তাহলে দেখবে জীবনে চলার পথে আর কখনোই কোনো অসুবিধা হবে না। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায়। যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে। যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বাচ্চা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। কি হলো? সবাই এরকম আপসেট হয়ে গেলে কেন? সরি ম্যাম, আর কোনোদিন হবে না। সরি ম্যাম, আর কোনোদিন হবে না। ইটস ওকে। তাহলে কাল থেকে আমার কাছে পড়বে তো তোমরা? থ্যাংক ইউ ভেরি মাচ।